এই ইরানের যুদ্ধের মধ্যে সবচেয়ে অগ্রগামী ভূমিকা আছে চীন এবং রাশিয়ার। অর্থাৎ চীনের যে প্রযুক্তি, উত্তর কোরিয়ার যে প্রযুক্তি, সেই প্রযুক্তি শুধুমাত্র দিয়া সহযোগিতা করতেছে না, এবং এদের যে ইঞ্জিনিয়ারিং টুলস আছে, এদের যে অস্ত্র উৎপাদনের সিস্টেম আছে, সেই সিস্টেমটাকেই কপি করে দিচ্ছে ইরানের মধ্যে। এবং রাশিয়া এই ব্যাকিংটা দেওয়ার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে। আপনারা সকলেই জানেন আমেরিকার যে আধিপত্যবাদ শুরু হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালের পর থেকে, সেই আধিপত্যবাদ রুখতে গিয়ে চায়না সারা পৃথিবীর মধ্যে এই পরিমাণ অর্থনৈতিক বিশ্লেষণ, অর্থনৈতিক সিদ্ধান্তগুলো দিয়ে রাখছে, যেই অর্থনৈতিক কার্যক্রম দিয়ে, অর্থনৈতিক বাধা দিয়ে আমেরিকার আধিপত্যবাদ রুখার জন্য চায়না এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের কোয়ালিশন কাজ করে, এক ধরনের সহযোগিতামূলক কাজ করে। তারই ফলশ্রুতিতে পৃথিবীতে যে সমস্ত যুদ্ধ আমেরিকা বাঁধানোর চেষ্টা করেছে বিভিন্ন সময়, আপনারা সকলেই জানেন যে আমেরিকা 1773 সালে স্বাধীনতা লাভ করে। তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 250 বছর বয়স। এই 250 বছর বয়সের মধ্যে একটি রাষ্ট্র অন্তত 237টা যুদ্ধে জড়িয়েছে। অর্থাৎ প্রায় প্রত্যেকটি বছরে একটা বা একটা যুদ্ধের মধ্যে আমেরিকা নিজেকে যুদ্ধে লিপ্ত রাখছে। কী কারণে রাখছে? একমাত্র উদ্দেশ্য হলো গণতন্ত্রের ফেরি করে সারা বিশ্বের মধ্যে আধিপত্যবাদ বজায় রাখার জন্য। আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখেছি সৌদি আরব, ইউএই, তুরস্ক, বাহরাইন, কাতার, এই সমস্ত দেশগুলো কেন কাতার এই আমেরিকাকে তাদের নৌঘাঁটি করতে দিয়েছে। এর একমাত্র কারণ হলো তারা ওই সমস্ত দেশগুলোকে, রাজতন্ত্রকে বিলোপ করে গণতন্ত্রের ফেরিওয়ালা ঢুকিয়ে দিবে। এই ভয়ে এই মুসলিম সাম্রাজ্যের যারা চাটুকার প্রবৃত্ত হয়ে আছে, যেই সমস্ত সমাজতান্ত্রিক দেশগুলোর নেতা আছে, তারা কিন্তু এই চাটুকার প্রবৃত্ততার কারণে তাদের রাজত্ব হারানোর ভয়ে আমেরিকার দালালি করে, অর্থাৎ আমেরিকার নৌঘাঁটি করার জন্য দিয়েছে। এই বিষয়গুলো চীন এবং রাশিয়া এমনভাবে বুঝতে পেরেছিল, তারই প্রেক্ষিতে চীন এবং রাশিয়ার সিদ্ধান্ত হলো যেভাবে হোক আমেরিকার আধিপত্যবাদকে রুখতে হলে আমাদের মধ্যে এক ধরনের পারস্পরিক সমঝোতা থাকতে হবে। আপনারা জানেন ইরানের তেল নিষেধাজ্ঞা প্রায় 90%, 95% এই যে খার্গ দ্বীপের মাধ্যমে হয়ে থাকে। এই খার্গ দ্বীপের আবার প্রায় 95 কোটি যে ব্যারেল তেল রপ্তানি হয়, এই তেল রপ্তানি হয় কিন্তু এই দ্বীপের মধ্যে। এই দ্বীপেও কিন্তু আমেরিকা বোমা হামলা করেছিল। কিন্তু সেখানে এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন দ্বীপ এলাকাতে এই রাশিয়া এবং চীন কী ধরনের অস্ত্র সহায়তা, কী ধরনের পরমাণু গবেষণা কেন্দ্রের সহায়তা, ইউরেনিয়াম প্রসিদ্ধকরণ, এই সব ধরনের সহযোগিতা কিন্তু দীর্ঘদিন যাবৎ রাশিয়া এবং চীন হয়ে দিয়ে যাচ্ছে। আমরা সেই 2003-2005 সাল থেকে শুনে যাচ্ছি যে ইরান পারমাণবিক শক্তিধর দেশ হতে যাচ্ছে। অর্থাৎ তাদের যে ইউরেনিয়ামের পরিমাণ, যে পরিমাণ একত্রিত করার কথা, সেই পরিমাণ একত্রিত করে ফেলছে ইতিমধ্যেই। কিন্তু ইরান যদি এটা কাজটা 100% ওয়ার্কেবল, ফাংশনেবল অর্থাৎ মজুদ না করতে পারতো, তাহলে ইরান কিন্তু রাশিয়া এবং চীন সাহায্য সহযোগিতা করার পরেও তারা এত ধরনের অডাসিটি দেখাতো না। অর্থাৎ আমেরিকা এই যুদ্ধে ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছে। আপনারা জানেন যে চীন তার যে ঘোষিত জাহাজ, তেলের যে জাহাজ, সেই জাহাজটা কিন্তু হরমুজ প্রণালীর মধ্যে, এবং যেই সমস্ত তেল রপ্তানিকারক চ্যানেলগুলো আছে সেই সমস্ত তেল রপ্তানিকারক চ্যানেলের মধ্যে চীনের যে ঘোষিত জাহাজ, সেই জাহাজটা কিন্তু দিয়ে তারা তেল নিয়েছে। কিন্তু আমেরিকার সাধ্য হয়নি সেই সমস্ত জাহাজগুলোতে অ্যাটাক করার মতো। অর্থাৎ চীন ভালো করে জানে তাদের যে অর্থনৈতিক সার্ভেইল্যান্স, অর্থনৈতিক যে গতি প্রবাহ, অর্থনৈতিক যে আবৃত্তকরণ, সেটা যে পরিমাণ ছড়িয়েছে বিশ্বের মধ্যে, এই মুহূর্তে আমেরিকার এই পাগলা প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বারা এতটা অ্যাবিলিটি নেই যে চীনের মতো জাহাজকে আঘাত করে ফেলে। এবং এটাও আপনারা জানেন যে ইরান যে সমস্ত নিষেধাজ্ঞায় ছিল, যে সমস্ত নিষেধাজ্ঞার মধ্যে তারা এখনও আছে, তাদের যে ডলার ক্রাইসিসে তারা কখনোই ডলারে এক্সচেঞ্জ করতে পারবে না। তাদের যে বিশ্ব ব্যাংক, জাতিসংঘের যে বিভিন্ন সংস্থা আছে, সেই সমস্ত সংস্থাতে যে ডলার দ্বারা যে তাদের যে বাণিজ্য, সেই বাণিজ্য কিন্তু বিভিন্ন সময়ে তারা বাধাগ্রস্ত হয়েছে এবং তাদের টাকাগুলোকে আটক করা হয়েছে। এবং এই সমস্ত আটক থেকে তারপরে বিকল্প অবস্থায় আসছে কি, চীন এবং রাশিয়ার মুদ্রায় সেই সমস্ত লেনদেন করা হয়। অর্থাৎ ইতিমধ্যেই ডলারের বিপরীত কিন্তু এই চায়নার মুদ্রা যে ইউয়ান, সেই ইউয়ানটা কিন্তু প্রচলন হয়ে গেছে, এবং রাশিয়ার যে রুবল সেটা কিন্তু প্রচলন হয়ে গেছে। অর্থাৎ তারা কিন্তু একটা বিকল্প ব্যবস্থা করেছে। আমি পূর্ববর্তী একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ইরান কীভাবে অর্থনৈতিকভাবে এতটা সক্ষম হয়েছে, সেই বিষয়টাও যদি আরেকটু আপনাকে টাচ করে দেয় এই ভিডিওতে, সেটা হলো বলতে হবে যে ইরানের যে বিটকয়েনের পাওয়ার, সেই বিটকয়েনটা কী পরিমাণ পাওয়ার, এটা আমি দেখাইছি যে ইলেকট্রিসিটির মাধ্যমে
ইরানের যে অঙ্গরাজ্যগুলো আছে প্রত্যেকটি অঙ্গরাজ্যের মধ্যে ইলেকট্রিক সাপ্লাই এই পরিমাণ রাশিয়া অব্যাহত রেখেছে, যেই সাপ্লাই দিয়ে তারা ইজিলি বিটকয়েন তৈরি করতে পারে। আর একটা বিটকয়েন মানে হাজারো লাখো ডলারকে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা রাখে। সুতরাং ইরানের অর্থনৈতিক অবস্থা যেরকম আছে এবং পার্শ্ববর্তী দেশের যে সাপোর্ট, সেই সাপোর্টগুলোও কিন্তু সিরিয়াসভাবে কাজ করতেছে। ইতিমধ্যেই তুরস্ক ডিক্লার দিয়ে দিছে যে ইসরায়েল যদি আপনার ফিলিস্তিন ভূখণ্ডে, গাজা ভূখণ্ডে যদি তাদের হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েলের যে মানচিত্র, সেই মানচিত্র কিন্তু তুলোধুনো করে ফেলবে। অর্থাৎ আমেরিকার যে ব্যাসার্ধ ব্যাস, সেইটার বাইরে গিয়েও কিন্তু তুরস্ক ইতিমধ্যেই স্টেপ দিয়েছে। কারণ কি? কারণ ইতিমধ্যেই তুরস্ক বুঝে ফেলছে যে আমরা যদি চীন এবং রাশিয়ার মধ্যে এই ভেইলের মধ্যে যদি না থাকি, তাদের গ্রুপের মধ্যে না থাকি, তাহলে ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে যুদ্ধে আমেরিকা যেভাবে লক্ষ লক্ষ সেনা হারাইয়েছে এবং যুদ্ধে পরাজিত হয়েছে, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধেও হারাবে। একইভাবে পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে এত কম শক্তি নিয়ে লক্ষ লক্ষ সেনা যেরকম হারিয়েছে, একই রকম ঘটনা আমেরিকা এই যুদ্ধে হারাতে যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই যে আপনার ইরানের যে সুপার পাওয়ার হয়ে আসার মতো ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মধ্যপ্রাচ্য শুধু নয়, সারা বিশ্বের মুসলিম কমিউনিটির মধ্যে ইরান হবে সবচেয়ে বেশি বড় সুপার পাওয়ার। সেই সুপার পাওয়ার কিন্তু ইতিমধ্যেই ডিক্লার্ড হয়ে গেছে বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন চ্যানেল থেকে। আপনি যদি এই সুশীল কুশীল মিডিয়ার বাইরে গিয়ে বিবিসি, CNN, রয়টার্স, ডন এই সমস্ত পত্রিকার বিশ্লেষণ করে দেখেন, তাহলে দেখবেন পাকিস্তানের ইসলামাবাদে যে বৈঠকটা হয়েছিল আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই বৈঠক বেসতে যাওয়ার পরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার যুদ্ধ থেকে 100% রিট্রিট করতে পারেনি, অর্থাৎ আপনার যুদ্ধ থেকে পিছু হটতে পারেনি। এখনও টাইম দিয়েছে যে আগামী 22 তারিখে আবার বসার কথা। অর্থাৎ তারা কোনোভাবে ফাঁকফোকর খুঁজতেছে যে কিভাবে ইরান থেকে যুদ্ধ থেকে পালানো যায়। কিন্তু রাশিয়া, আপনার ইসরায়েলের একটা চাপ আছে আমেরিকার উপরে। এবং আপনারা একটা পূর্ববর্তী একটা স্ট্যাটাস আমি দেখিয়েছিলাম যে ইসরায়েলের সমস্ত মানুষকে, ইসরায়েলের কারিগরি দক্ষতাকে আমেরিকা সবসময় ভয় পায়। কী কারণে? 1963 সালের যে ঘটনা, যে আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্টের ছোটো ভাই, যে আমেরিকার আপনার অ্যাটর্নি জেনারেল ছিল, সেও কিন্তু প্রাথমিক ভোটে নির্বাচিত হয়েছিল, তাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল। অর্থাৎ সেই 1963 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় 20 বছর পর থেকেই ইসরায়েলকে আমেরিকা এই পরিমাণ ভয় পায়, সেই ভয়টা কিন্তু এখনও অব্যাহত আছে। অর্থাৎ তারা পাকিস্তানের সহায়তায় যুদ্ধবিরতি করতে চাইলেও ইসরায়েল যুদ্ধবিরতি করতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার আমেরিকাকে যে কোনো মূল্যে রিট্রিট করতে হবে, যে কোনো মূল্য যুদ্ধ থেকে বিরত থাকতে হবে। সেই ফাঁক ফোকর কিন্তু এখনও খুঁজছে এবং এই বিভিন্ন হুমকি দামকির মধ্যে এই সময় তোমার বোমা ফেলবো, এই সময় তোমার এইভাবে আঘাত করব, নিশ্চিহ্ন করবে, এরকম অনেক ধরনের ডেটারেন্স দিয়েছে। কিন্তু ডেটারেন্স ইফেক্ট কোনোভাবেই কাজ করছে না। এখন আমেরিকার সামনে একটাই পথ আছে যে ইরান যে 10টি চুক্তি দিয়েছে, শর্ত দিয়েছে, সেই শর্তগুলো মেনে নিয়ে একবার হাত জোর করে তাদেরকে ইউরেনিয়াম প্রসিদ্ধ করার জন্য, তাদেরকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ডিক্লার দিয়ে এই যুদ্ধ থেকে পিছু হওয়া। আদারওয়াইজ হরমুজ প্রণালী খুলবে না, খার্ক দ্বীপের যে কর্মকাণ্ড সেগুলো চলমান থাকবে এবং অন্যান্য দ্বীপ এবং অন্যান্য এলাকায় যেভাবে কার্যক্রমগুলো চলতেছে, অর্থনৈতিক ব্যাস যেভাবে ছড়িয়ে যাচ্ছে, সেটা অব্যাহত থাকবে। সুতরাং আমরা সকলেই জানি এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যে পরাজয় ঘটতে যাচ্ছে, সেই পরাজয়ের পক্ষে আমাদের সকলকে থাকতে হবে এবং ইরানের পক্ষে আমাদের সকলকে কাজ করতে হবে।